আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দর অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা করা হয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে। অকটেন 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করা হলো। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে হয়েছে 135 টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। জ্বালানি তেল বিক্রির খবর নিয়ে রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। কথা বলবো তার সঙ্গে। সীমান্ত, তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানোর প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা জানাবেন। হ্যাঁ সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আজ থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, যার কারণে অনেকে মনে করছেন যে জ্বালানি তেলের যে সংকট কিছুটা স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত সেই স্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ চিত্র দেখা যাচ্ছে না। রাজধানীর অধিকাংশ পাম্প স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। যেগুলোতে দিচ্ছেন সেগুলোতে কিন্তু দীর্ঘ লাইন, সেই ভোগান্তি অর্থাৎ যে কয়েক সপ্তাহ ধরে যে দীর্ঘ লাইন এবং ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু আজকেও আমরা যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি একেবারে দীর্ঘ সারি, কিলোমিটার থেকে কিলোমিটার। পাশাপাশি যে পাম্পগুলো বন্ধ রয়েছে সেখানে তেল আসা সাপেক্ষে তেল দেওয়ার যে কথা বলা হচ্ছে, যার কারণে সেখানে কিন্তু আমরা অপেক্ষমান মোটরসাইকেল, ব্যক্তিগত যানবাহন এমনকি বড় যানবাহন তারা সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন তেলের জন্য। যখনই তেল আসে তারা সেই তেল পাবে। তবে যে চালকরা বলছেন যে একদিকে যে তাদের দীর্ঘ লাইনের যে ভোগান্তি, অন্যদিকে যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, সেই বৃদ্ধির বিষয়টিও তারা ভোগান্তির পর্যায়ে রয়েছে। অর্থাৎ তাদের যে পকেটও কাটা হচ্ছে একদিকে, অন্যদিকে তারা এই লাইনে দাঁড়িয়ে যে দীর্ঘ ভোগান্তিও পাচ্ছেন। অর্থাৎ দুদিকেই চালকরা ভোগান্তিতে আছেন, অর্থাৎ দেশের সাধারণ মানুষ সেই ভোগান্তিতে আছেন। পাশাপাশি আজকে থেকে যে দাম বৃদ্ধি করা হয়েছে সেই দাম বৃদ্ধি শুধু গণপরিবহন অর্থাৎ পরিবহন সীমাবদ্ধ নেই, সেটি হচ্ছে নিত্যপণ্যের বাজারেও সেটি প্রভাব পড়েছে। অর্থাৎ দাম বৃদ্ধির কারণে আরও বেশি প্রভাব প্রকট হবে। অর্থাৎ সাধারণ মানুষের যে ভোগান্তি, যে কষ্ট, সেই কষ্ট থেকে কবে নাগাদ তারা মুক্তি পাবে সেই বিষয়টিও কারো জানা নেই। অর্থাৎ যে বিশ্ব পরিস্থিতি অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও প্রকট হচ্ছে। পাশাপাশি আবার মাঝে মধ্যে যে হরমুজ প্রণালী যে উন্মুক্ত করার ঘোষণা আছে, সেই ঘোষণায় কিন্তু সাধারণ মানুষের কাছে একটি স্বস্তির বার্তা দিচ্ছে। পাশাপাশি কিছু আবারও হঠাৎ করে সেই হরমুজ প্রণালী আবারও অবরুদ্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু সেই মানুষের যে আশঙ্কা, যে ভোগান্তি, সেই ভোগান্তি কোনোভাবেই মানুষের মনে কাটছে না, সেই ভোগান্তি এখনোই চলছে। অর্থাৎ কবে নাগাদ যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে বা হরমুজ প্রণালী কবে নাগাদ সে উন্মুক্ত হবে সেই বিষয়টির উপরে অর্থাৎ সারা বিশ্বেরই এই যে জ্বালানি তেলের যে সংকট, এই বিষয়টি সেখানে নির্ধারণ করছে। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন যে সহসায় অর্থাৎ তেলের যে জ্বালানি তেলের যে সরবরাহ যদি স্বাভাবিক না হয়, যে সহসায় এই দীর্ঘ লাইন এবং কি ভোগান্তি সহসায় কাটছে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সেই পর্যন্ত মানুষদেরকে ভোগান্তি পোহাতে হবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব অর্থাৎ রাজধানীর সকল পাম্পে স্বাভাবিক সরবরাহ যদি না চলে। চালকরা আমাদেরকে বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যদি সকল পাম্পেই যদি এককভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হয়, তাদের সেই ভোগান্তি কিছুটা লাঘব হবে। সুমনাই ছিল আমার কাছে রাজধানীর যে জ্বালানি তেলের সংকটের যে চালকদের ভোগান্তির সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিক্রিয়া ও বিক্রির খবর নিয়ে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, তেলের দাম বৃদ্ধির ঘটনা গ্রাহকরা কিভাবে নিচ্ছেন, আর পাম্পে তেলের সরবরাহ কেমন রয়েছে জানাবেন। একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নারায়ণগঞ্জের জেলার যে 4টি ডিপো রয়েছে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি, সেখানে যে একটি ট্যাংলরি গাড়ি নিয়ে গ্রাহকদের যে দীর্ঘ সারি থাকে সেটা কিন্তু আজকে কম লক্ষ্য করা গেছে। যেহেতু আজ দাম বৃদ্ধি করা হয়েছে, সে
তাদের আগের দিন থেকে তাদের যে ডিউ কাটতে হয়, ব্যাংকে যে লেনদেন করতে হয়, সেক্ষেত্রে দাম বৃদ্ধির হওয়ার কারণে তাদের যে লেনদেনটা আজকে ধীরগতিতে হচ্ছে, যার কারণে সেখানে ধীরগতিতে তারা সেখানে যাচ্ছেন ডিপুগুলিতে তেল সংগ্রহের জন্য। তবে ডিপু থেকে এখন পর্যন্ত যে খবরটি পাওয়া গেছে, রেশনিক পদ্ধতিতে বিগত দিনের মতো আজও কিন্তু রেশনিক পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে পাম্পগুলিতে, এবং নারায়ণগঞ্জে যে ডিপুগুলিতে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। সেই সাথে তালিকা করে দেওয়া হচ্ছে কতজনকে কাকে কতটুকু তেল দেওয়া হবে, এবং এই রেশনিক পদ্ধতির পাম্পগুলো কিন্তু তেল দেওয়া হচ্ছে, যার প্রভাব পড়েছে যে পণ্যবাহী যে পরিবহনগুলি রয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে। যেহেতু শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ একটি ব্যবসায়িক এলাকা, এখানে আটা গটা মম যে ব্যবসায়িক যে রয়েছে, সেগুলো কিন্তু যেই সব পণ্য পরিবহনে মাল আনা ভাড়া কিন্তু 1.5 গুণ বেড়েছে। আমাদের জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা, অর্থাৎ যে ভাড়া ছিল বিগত সময়ে 10,000, সেটি কিন্তু 15 থেকে 17,000 টাকায় বৃদ্ধি হয়েছে, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে। তবে সেই সাথে যে আমাদের পোশাক কারখানা রয়েছে নারায়ণগঞ্জের, সেই শিল্প পোশাক কারখানা নিয়মিতভাবে যে শিপিংগুলি হয়, সেগুলি কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে জানিয়েছেন কারখানার মালিকরা। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, যে পরিবহন দিয়ে, সেই পরিবহনেও কিন্তু প্রভাব পড়েছে, সেখানে কিন্তু ব্যাঘাত ঘটছে। কোথাও কোথাও ময়লার স্তূপ হয়ে গেছে, বাসাবাড়ি থেকে ময়লাও কিন্তু তারা আনতে পারছে না জ্বালানি সংকটের কারণে, সেই প্রভাবটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং বিভিন্ন যে নদীর ঘাটে যে জাহাজ, রাইটার জাহাজ রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে আসা যে মালগুলা খালাস করা হয়, সেই রাইটার জাহাজে জ্বালানি সংকটের কারণে কিন্তু সেই উৎপাদনকারী যে পণ্যগুলি রয়েছে, সেগুলি কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি, আতঙ্কে সংকটের যে বিষয়টি রয়েছে, সেটির জন্য কিন্তু মানুষের ভিতরে এক ধরনের বাড়তি তেল মজুদের প্রবণতাও কিন্তু আমরা দাবি করেছেন এখানকার পাম্প মালিকরা, এবং তারা যে বিষয়টি বলেছেন যে তাদের দৈনন্দিনভাবে ডিপো থেকে 4,500 অক্টেন এবং 4,500 ডিজেল দেওয়া হচ্ছে। তবে সপ্তাহে যে 7 দিন, সে 7 দিনে 6 দিন যে দেওয়ার কথা ছিল, তাদের কিন্তু সেই পরিমাণ দেওয়া। ধন্যবাদ গৌতম আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কাল নিজ জেলা বগুড়া যাচ্ছেন। এই সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা করবেন তিনি। সরকারি নানা কর্মসূচির পাশাপাশি পৈতৃক ভিটাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা। 2006 সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেষবারের মতো বগুড়ার গাবতলীর নিজ বাড়িতে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 2 দশক পর আবারও সেই ঠিকানায় ফিরছেন তিনি, এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। স্বাভাবিকভাবেই গাবতলীর মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। আমাদের ঘরে চলছে, আমার ঘরে যে আসতেছে, এরই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে আমরা দেখতে পারবো। আর ওনাকে যে আল্লাহ বাঁচিয়ে রাখছে, এলে আল্লাহ কাছে আমরা বেশি শুকরিয়া আদায় করি। আমরা তার চেয়ে মনে হয় যে বেশি আনন্দিত পাচ্ছি, তার সাথে বেশি ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। অনেকেই মনে করেন জিয়াউর রহমানের জন্মভূমি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলিত বগুড়া ও গাবতলীকে এবার উন্নয়নের মূল ধারায় নিয়ে আসবেন তাদেরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার দাবি হলো এই উনি যে ছেলে হিসেবে এই বাড়িতে আসবে, আমরা তো তাকে দেখতে পারবো দুই চোখ নয়ন ভরে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া না। মানে সোমবার প্রধানমন্ত্রীর সফরে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন তিনি। এরপর ভাষণ দেবেন জনসভায়। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া আসবেন। বগুড়া মানুষের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রত্যাশা, বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা সিটি কর্পোরেশন, সেটি তিনি শুভ উদ্বোধন করছেন। আদালতে অনলাইন জামিন কার্যক্রম সহ একাধিক উন্নয়ন উদ্যোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে তিনি যাবেন পৈতৃক ভিটা বাগবাড়িতে। এরপর স্থানীয় কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেলে শহরের জনসভায় যোগ দিয়ে দিন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। তীব্র গরমে রাজধানীর জনজীবনে হাঁসফাঁস। গতকাল দুপুরে কারওয়ান বাজারে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে 2টি দাবদাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা বলছেন সবুজায়ন কমে যাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে। রাজধানীতে গাছগাছালি আছে শতকরা মাত্র 5 ভাগ এলাকায়। 2 দশক আগে তা ছিল 25 ভাগ।
আমরা বর্তমানে আছি কারওয়ান বাজারে, যেখানে গাছপালা একদম নেই বললেই চলে। এখানের লাইভ টেম্পারেচার মিটারে বর্তমানে তাপমাত্রা দেখাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে সচরাচর এই তাপমাত্রাটাই থাকে। এবার যাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে। এখানে মোটামুটি আমরা গাছপালা দেখতে পাচ্ছি। লাইভ টেম্পারেচারের যে মিটার, সেই মিটার মোতাবেক এখানে বর্তমানে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে এবং এখানে এই তাপমাত্রাটাই সচরাচর থাকে। তাপমাত্রার এই পার্থক্যের কারণ কি জানালেন বিশেষজ্ঞরা। আপনি যদি গায়ের উপরে গায়ে বিল্ডিং করতে থাকেন, ন্যাচারাল উইন্ড ফ্লো করার সুযোগ না রাখেন, তাহলে তো সেই শহরটা এমনিতেই একটা গরমের একটা তাপীয় একটা বলয়ের মধ্যে পড়ে যাবে। এর উপরে যখন আপনি এলনিনো, যে গ্লোবাল যে ক্লাইমেটিক ফেনোমেনা আছে, যেমন এলনিনো আছে, হিট ওয়েভগুলো হয়, তখন দেখবেন যে আরও বেশি ভালনারেবল হয়ে যাবে, কারণ আপনি নিজেকে তো আগেই ভালনারেবল করে রেখেছেন। তাহলে আমরা নগরটাকে কী করে তাপকুণ্ড বানিয়েছি। আমরা সবুজ ধ্বংস করতে করতে ঢাকা একসময় 25 ভাগের উপরে সবুজ ছিল, এটা 5 ভাগের কমে নিয়ে এসেছি। ঢাকা একসময় 15 ভাগের মতো ওয়াটার বডি ছিল, সেটাকে কমিয়ে 5 ভাগের কমে নিয়ে এসেছি। এই অবস্থায় কি করণীয় তাও জানালেন এই দুই বিশেষজ্ঞ। ঘরের ভিতরে কথা বলেন, আপনি তো এয়ার কন্ডিশনিং চালাতে পারেন, ফ্যান চালাতে পারেন নিজেকে কুল ডাউন করার জন্যে, কিন্তু ওয়েন ইউর আউটসাইড আপনার তো কোনো অপশন নেই। অনলি ন্যাচারাল এয়ার কন্ডিশনার ইজ ইয়োর প্ল্যান্টস, ট্রিজ। ওটা কিন্তু আউটডোর এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। তো আপনি যদি পর্যাপ্ত সবুজায়ন রাখতে পারেন, তারপরে আপনি যদি ওয়াটার বডি, পুকুর, এগুলো তো আমরা ভরাট করে, ঢাকা শহরে অনেক পুকুর ছিল, রাজশাহী শহরে এখন অনেক আছে, পুকুরগুলো যদি ভরাট না করি, আমরা খালগুলোকে যদি রিকভার করি, খালগুলোর মধ্যে প্রবাহ নিশ্চিত করতে পারি, এগুলো কিন্তু ওভারঅল যে মাইক্রো ক্লাইমেট, আমরা এটাকে বলি আরবান মাইক্রো ক্লাইমেট, আরবান মাইক্রো ক্লাইমেটকে থার্মালি অনেক সহনীয় পর্যায়ে আনা সম্ভব। চলতি এপ্রিলে একাধিক তাপদাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 20 তারিখে পরে যায় আবার হিট ওয়েভ হবে, সেক্ষেত্রে হয়তো দেশে অনেক জায়গায় হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো মৃদু থেকে মাঝারি কোনো কোনো জায়গায় তীব্র আকার হতে পারে। তবে ওই রকম টানা হিট ওয়েভ এবছর হওয়ার সম্ভাবনা আপাতত নেই এই মাসে। হয়তো এখন যে স্পেল আছে, কালকে যায় একটা ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পরে আবার মৃদু থেকে মাঝারি হিট ওয়েভ আসতে পারে। আবার দেখা যাচ্ছে কি এই মাসের শেষের দিকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়তে থাকায় রাজধানীর অনেক বাসিন্দা ঘরবন্দি থাকতে হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে চায় না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, তারা ভাতা ও সুযোগ সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকটে বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। নেই প্রশিক্ষণার্থীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ সরঞ্জাম। প্রতি বছর এখান থেকে নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষণার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পাচ্ছেন, কিন্তু তারা কি সত্যি দক্ষ হয়ে উঠছেন না কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 5 মার্চ প্রশিক্ষণ কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, আবাসিক প্রশিক্ষণার্থীদের জন্য খাবার ও বিভিন্ন ভাতা বরাদ্দ থাকলেও তা পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজে কলমে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি দেখানো হলেও বাস্তবে তার উল্টো। কোনো কিছু এই জায়গায় শেখা হয় না, শুধু এই জায়গায় থাকার, খাওয়া, ঘুমানো হয়, খাওয়া। এই 12 জন টিচারের একজন আছে, একজন পশুপালনের টিচার নাই, কোনো বাজেট নাই। তারপর বাইরে থেকে ধার করে আমাদের যেভাবে ম্যানেজ করে, ইন্টারনাল ম্যানেজ করে আমাদের একজন টিচারকে 3 মাস তাকে ক্লাস দিতে হয়। টিচারই না, ইনকিউবেটরকে চালাবে, ইনকিউবেটর চালাবে, এখানে কোনো জেনারেটরই নেই। আবার একটা হ্যাচারি করতে হলে দেখা যাচ্ছে একটা অন্তত 4 থেকে 5টা পুকুর লাগে, কোনোটায় ব্রুড ফিশ পালন করা লাগে, কোনোটায় করা লাগে, ছোট পুকুর থাকা লাগে। এই সব কিছু মিলে দেখা যাচ্ছে এটা আসলে অনুকূল হয় না। প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী বিভিন্ন বিষয়ে আবাসিক প্রশিক্ষণে শিক্ষার্থী রয়েছে 50 জন, কিন্তু বাস্তবে আবাসিক ব্যবস্থায় শিক্ষার্থী রয়েছে মাত্র 7 জন। অথচ খাবার ও ভাতার তালিকায় স্বাক্ষর রয়েছে 50 জন শিক্ষার্থীর। এমন অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। 150 টাকা করে প্রতিদিন মানে আমাদের খাবার খরচ বাদে এরকম করা, কিন্তু আমরা থাকি হলে 15 জন কি 20 জন এরকমের ছিলাম প্রথম মাসে। তারপর থেকে আস্তে আস্তে সবকিছু কমে গেছে। ক্লাস তো করে 25 জনের মতো, 25 জনের ক্লাস করলে এখানে আমাদের সবার সাইন দেওয়া হয়, সেটা তো অনলাইন। সার্টিফিকেটটা পাওয়ার জন্য তারা আসে পরীক্ষা দিতে, কিন্তু অনেকেই ক্লাস করে না। তারা অভিযোগ আনছে। সবথেকে মজার বিষয় হলো
আমরা এখানে প্রতিষ্ঠানটা পরিচালনা করি, ওরা ওদের যে কষ্টের জায়গাটা থাকে আমাদেরকে ফার্স্ট দেয়। অভিযোগের বিষয়ে জেলা উন্নয়ন কর্মকর্তা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতপক্ষে দক্ষ জনবল তৈরিতে বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। 2024 সালের 15ই ডিসেম্বর আখমারা স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও এখনও চালু হয়নি পঞ্চগড় চিনিকল। এরপর পুনরায় আখ চাষ করে বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা। চিনিকল সংশ্লিষ্টরা বলছেন, পুনরায় কারখানা চালু নির্ভর করছে সরকারের ইচ্ছার উপর। পঞ্চগড়ের কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে 1965 সালে 148.46 একর জমির উপর চিনিকল করে সরকার। বছরের পর বছর ধারাবাহিক লোকসান গুনতে থাকায় 2020 সালের 1 ডিসেম্বর সরকার আখমারাই কার্যক্রম স্থগিত ঘোষণা করে। 2024 সালের 15 ডিসেম্বর আখমারাই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে পুনরায় আখ চাষ শুরু করেন স্থানীয় চাষিরা। আমরা বিশ্বাস করি যে অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের জাতীয় নির্বাচনে যে ইশতেহার ছিল যে বাংলাদেশের প্রত্যেকটি ভারী শিল্প প্রতিষ্ঠানকে পুনরায় আবার চালু করা হবে। আপনি যদি দয়া করে পঞ্চগড় সুগার মিলটা আমাদের চালু করে দেন পুনরায়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, চিনিকল চালুর বিষয় সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল। পঞ্চগড় সুগার মিলে বর্তমানে জনবল কমিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে 70 জন জনবল উপস্থিত আছে। আর্থিক সংস্থান হলে পঞ্চগড় এবং সরকারের সিদ্ধান্ত যদি চালু করার সিদ্ধান্ত হয়, তাহলে এই মিলটি চালু করা সম্ভব হবে। চিনিকল চালু না হওয়ায় উৎপাদিত আখের কি হবে সেই শঙ্কায় পড়েছেন চাষিরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।